তিতাসের সিস্টেম লস এখনো ৮%, জবাবদিহির অভাবে গ্যাস চুরি ও পুরনো পাইপলাইনে অপচয় বলছেন বিশেষজ্ঞরা। ছয় খাতে বিনিয়োগ হবে সর্বজনীন পেনশন তহবিল, একক কোনো খাতে যাবে না 25%-এর বেশি, বিধিমালা জারি। রাজধানীর বাজারে কাঁচা মরিচের কেজি এখনও 200 টাকা, সরবরাহ সংকটের অজুহাত ব্যবসায়ীদের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। গ্যাস বিপণনকারী প্রতিষ্ঠান তিতাসের সিস্টেম লস এখনও প্রায় 8%। শিল্প ও আবাসিক সংযোগে চুরি আর পুরানো পাইপলাইনে এ অপচয় হচ্ছে। বিশেষজ্ঞদের মতে জবাবদিহি না থাকায় রাষ্ট্রীয় মূল্যবান সম্পদের পুরো সুফল মিলছে না। যদিও পেট্রোবাংলার দাবি সিস্টেম লস শনাক্তে সঞ্চালন লাইন ও এলাকা ভিত্তিক বিতরণ পয়েন্টে মিটার বসেছে। ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন এলাকায় 13,500 কিলোমিটার পাইপলাইনে গ্যাস বিতরণ করে তিতাস। তাদের প্রায় 29 লাখ গ্রাহকের 28.5 লাখই আবাসিক, বাকিগুলো শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ কেন্দ্র, সার কারখানা, সিএনজি স্টেশন ও অন্যান্য সংযোগ। দিনে প্রায় 1800 মিলিয়ন ঘনফুট গ্যাস বিতরণ করে তিতাস, যার 6 থেকে 8 ভাগই সিস্টেম লস। এ গ্যাসে প্রায় 900 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, এনার্জি রেগুলেটরি কমিশনের শুনানি বন্ধ করায় জবাবদিহিতা নেই তিতাসের, যদিও তা মানতে নারাজ পেট্রোবাংলা। এটা হচ্ছে যে হোল তিতাস সিস্টেমের মধ্যে ভুল, এবং তিতাস শুধু সিস্টেম না, এটা কিন্তু একের উপরে পর্যন্ত। তারা এতখানি সাহস দেখায় বিকজ তাদের পিছনে বিশাল ক্ষমতা। তাদের এই সিস্টেম লস ধরতে যেয়ে আজকে বার্কের ক্ষমতাটাকে কমায় দেওয়া হয়েছে। কোম্পানি তো মেপে নেবেই জিটিসিএল এর কাছ থেকে, কোম্পানি আবার জোনে ভাগ করে দেবে, জোনকে আর উপজোনে ভাগ করবে। প্রত্যেক জায়গায় মিটার থাকবে, জিএম, ডিজিএম, ম্যানেজার প্রত্যেকে লায়াবল হতে হবে কোনটা কোথায় কতটা আছে। আমি তো সিস্টেম দাঁড় করিয়েছি। তিতাস বলছে, সিস্টেম লসের মূল কারণ শিল্প ও আবাসিক সংযোগে চুরি আর পুরনো পাইপলাইনের লিকেজ। প্রতিষ্ঠানটির দাবি, 2.5 বছরে 8 লাখেরও বেশি অবৈধ আবাসিক, শিল্প ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তারা। ঢাকা শহর বা নারায়ণগঞ্জ শহর বা যে শহরগুলোতে যে ভার্টিক্যাল এক্সপ্যানশন, সেইগুলো ছাড়া আমাদের কাছে কোনো চ্যালেঞ্জ নাই সিস্টেম লসের, এই চুরির সিস্টেম লস। তবে সিস্টেম লস কিন্তু শুধুমাত্র চুরি না, একটু প্রেশার বেশি দিলে কিছু পাইপলাইনে গ্যাস বের হয়, এগুলা আমাদের কিন্তু সিস্টেম লসের একটা অন্যতম কারণ। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস টানা 5 অর্থবছর মুনাফা করলেও গত অর্থবছরের প্রথম 9 মাসে শেয়ার প্রতি লোকসান করেছে 1 টাকা 67 পয়সা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিমের টাকা কোথায় বিনিয়োগ করা হবে তা নিয়ে সুনির্দিষ্ট বিধিমালা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। পেনশন তহবিলে জমা হওয়া অর্থ বিনিয়োগ করা হবে সরকারি ট্রেজারি বন্ড, বিল, সুকুক সহ 6টি খাতে। এ তহবিল ব্যবস্থাপনায় থাকবে 8 সদস্যের কমিটি। চালুর প্রায় 11 মাস পর রোববার সর্বজনীন পেনশন স্কিমের তহবিল বিধিমালা জারি করে অর্থ মন্ত্রণালয়। 6টি কম ঝুঁকিপূর্ণ খাত চিহ্নিত করে এ অর্থ বিনিয়োগ করা হবে বলে জানানো হয়। খাতগুলো হলো সরকারি ট্রেজারি বন্ড, বিল, সুকুক, শেয়ার বাজারের মিউচুয়াল ফান্ড, AA র্যাঙ্কিংয়ে থাকা বাণিজ্যিক ব্যাংকে স্থায়ী আমানত, এ ক্যাটাগরির বন্ড এবং সরকারের অবকাঠামো খাত। পেনশন স্কিমের অর্থ বেসরকারি কোম্পানি ও বিদেশে বিনিয়োগ করা যাবে না। একক খাত হিসাবে 25%-এর বেশি বিনিয়োগের সুযোগ থাকছে না। এই তহবিল ব্যবস্থাপনার জন্য জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করবে। পেনশন ফান্ড ম্যানেজমেন্টের কোনো পরিচালন ব্যয় চাঁদাদাতাদের বা জমাকারীদের কাছ থেকে নেওয়া হচ্ছে না। এটা কিন্তু সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কর্তৃক এই পেনশন স্কিম চালু করা হচ্ছে, এটি রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত। ফলে এটিতে কোনো অবস্থায় কারো মধ্যে সংশয় বা দ্বিধার সৃষ্টি হওয়ার কারণ নেই। কমিটি সিকিউরিটিজের সম্ভাব্য মুনাফা ও ঝুঁকি বিশ্লেষণ করে বিনিয়োগের সুপারিশ করবে। যে কোনো ব্যবসা, অর্থ বিনিয়োগের পরিমাণ নিয়েও পরামর্শ দেবে। এদিকে সর্বজনীন পেনশন ব্যবস্থার সম্প্রসারণ ও শক্তিশালী করতে 4,000 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প শুরুর পরিকল্পনা করছে সরকার। এর আওতায় পেনশন কর্তৃপক্ষের প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠা, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হবে।
সর্বজনীন পেনশন স্কিমে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত নিবন্ধন করেছে ৩ লাখ মানুষ। এর মধ্যে 2,59,000ই রয়েছে সমতা স্কিমে। তহবিলে জমা হয়েছে শত কোটি টাকা। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারে কাঁচা মরিচের দাম কমলেও কেজি এখনও 200 টাকার ওপরে। ভারত থেকে আমদানি বাড়ায় প্রভাব পড়েছে দামে, তবে এখনও চড়া দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। সরবরাহ সংকটের অজুহাতে শুক্রবার রাজধানীর বাজারে কাঁচামরিচের কেজি ওঠে 400 টাকায়। তবে এর মধ্যে আমদানি বেড়েছে ভারত থেকে, এর প্রভাব পড়েছে দামে। সহনীয় পর্যায়ে না এলেও সোমবার 200 টাকা কেজিতে বিক্রি হয় কাঁচামরিচ। আজকে সব জায়গায় 200 টাকা কেজি যাচ্ছে, শুক্রবার ছিল 400 টাকা। আজকে একটু বাজার কম। শুধু মরিচ না, আপনি সব কিছু দেখেন, যখন যা হয় এটা ওদেরই হাতে নিয়ন্ত্রণ করে। মূল চাষিরা কিন্তু আসলে বেশি দাম পায় না। বাজারে কাঁচামরিচের দাম কমলেও সব ধরনের সবজির দাম বেশ চড়া। বেগুনের কেজিতে গুনতে হচ্ছে 120 থেকে 130 টাকা, করলাও বিক্রি হচ্ছে প্রায় একই দামে। কেবল পেঁপে ছাড়া আর কোনো সবজির দামই নেই 80 থেকে 90 টাকার নিচে। কিন্তু তরকারি তো কিনেই যাইতেছে না, কারণ বাজারে তরকারি কেজি 70-80 টাকা, আর খুচরা বাজারে গেলে তো 100 টাকার উপরে হয়ে যায়। ইন্ডিয়াতে মরিচ আইসে দিকে তো বাজার কম পাইতেছে, যদি দেশের তাই তো মরিচের দাম তো আরো বেশি থাকতো, 600 টাকা 800 টাকা কেজি থাকতো। আর এখন তো দেশে বন্যা টন্যা হচ্ছে, এমনি মালের দাম একটু বেশি, 10-20 টাকা বেশি হবে, করার কিছু নাই। ব্যবসায়ীরা বলছেন বন্যার কারণে অনেক জমি তলিয়ে যাওয়ায় চাহিদা অনুযায়ী যোগান নেই সবজির। প্রতিটা সবজি যেমন আপনার অ্যাভারেজে ধরতে গেলে আপনার 90 থেকে 100 টাকা কেজি অ্যাভারেজে, খালি 2-3টা জিনিস আছে আপনার 100-র উপরে। বৃষ্টি বন্যার কারণে কিন্তু অনেকগুলো শাকসবজি নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার কারণে আমদানি কম হচ্ছে, আমদানি কমের কারণে দামটা একটু বেশি। ব্যাগ কিছুর দাম অনেক বেশি, কথা বুঝছেননি, মানে আমরা নিতেছি আর কি করি, খাইতে তো হইব। ব্যবসায়ীরা সরবরাহ সংকটের কারণ দেখালেও দাম এই পর্যায়ে যেতে পারে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্রেতারা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে তাদের হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য আগামী 5 দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে বলা হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU দেশের সব ব্যাংককে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক আর্থিক কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে টানা 2 মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে দুর্নীতির অভিযোগ ওঠায় তাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীরের বিষয়ে সতর্ক করা হয়েছিল। বলা হয়, তার সঙ্গে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্পর্ক নেই। সিঙ্গাপুর থেকে মেরামত শেষে দেশে ফিরলেও সামিটের FSRU থেকে এখনই মিলছে না এলএনজি সরবরাহ শুরুর আগেই আবারও দুর্ঘটনায় পড়েছে ভাসমান টার্মিনালটি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার 1.5 মাস আগে সামিটের ভাসমান টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়। সিঙ্গাপুরে মেরামত শেষে 10 জুলাই টার্মিনালটি বঙ্গোপসাগরের মহেশখালীতে পৌঁছায়। তবে 11 জুলাই সমুদ্রের তলদেশে ল্যান্ডিং প্যাডের সঙ্গে নোঙর করার সময় মেসেঞ্জার লাইনটি ক্ষতিগ্রস্ত হয়। সামিট জানিয়েছে, মেরামত করতে সিঙ্গাপুর থেকে একটি অভিজ্ঞ টিম আনা হচ্ছে। প্রতিষ্ঠানটি আশা করছে আগামী সপ্তাহের মধ্যে ত্রুটি সংস্কার শেষে গ্যাস সরবরাহ শুরু হবে। গ্যাসের চাহিদা মেটাতে 2 ভাসমান টার্মিনালের মাধ্যমে দৈনিক 100 কোটি ঘনফুট এলএনজি সরবরাহ হয়। একটি অচল থাকায় তা 60 কোটিতে নেমে এসেছে। যাত্রীদের চাহিদা ও বিকল্প পরিবহন ব্যবস্থার কথা মাথায় রেখে হাতিরঝিলের নৌপথ বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এরই মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে শিগগিরই প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা কর্তৃপক্ষের। এতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে চাপ কমবে বলে আশা রাজুকের। রাজধানীর হাতিরঝিলে 2016 সালে বোট সার্ভিস চালু হওয়ার পরই তা জনপ্রিয় হয়ে ওঠে। সংশ্লিষ্টরা জানালেন, এখানে 15টি নৌকায় প্রতিদিন পারাপার করা হয় 8 থেকে 10,000 যাত্রী। বেরোইছি বিকেলবেলা, ভাবলাম ওরাও চড়তে চাইতেছে দেখে
সেই কারণেই ওদের নিয়ে আসলাম। কর্তৃপক্ষ যদি একটু বোট বাড়ায় দেয় এবং প্রতিদিন নিয়মিতভাবে চলাচল করে তাহলে আমার মনে হয় যে যাত্রী সেবাটা খুব দ্রুত দেওয়া সম্ভব। বর্তমানে হাতিরঝিলের এফডিসি মোড়, পুলিশ প্লাজা, রামপুরা ও গুদারাঘাটের মধ্যে চলাচল করে এই বোট। সামনে তা কালাচাঁদপুর, বনানী কবরস্থান ও চেয়ারম্যান বাড়ি পর্যন্ত নেয়ার পরিকল্পনা রাজুকের। ভবিষ্যতে এখান থেকে বনানী কবরস্থান পর্যন্ত যেতে পারবে বোটে, এবং আরেকটা রুট হবে কালাচাঁদপুর পর্যন্ত। এগুলো আমরা কাজ করছি। বোট সার্ভিস বাড়াতে সংযোগ সড়কগুলোর কালভার্ট ও সেতু ভেঙে নতুন করে তৈরি করা হবে। পাশাপাশি লেকের পানি বাড়ানো হবে যাতে সারা বছরই নৌ চলাচল নির্বিঘ্ন থাকে। করাল বস্তির ওই জায়গায় এটা একটা কনস্ট্যান্ট হয়ে গেছে অথবা এটা ডিসকানেক্টেড হয়ে গেছে। এই জায়গাটা থ্রো হবে, তখন আমাদের এই ওয়াটার নেটওয়ার্কটা চলে যাবে কালাচাঁদপুর পর্যন্ত, গুদারাঘাট হয়ে কালাচাঁদপুর চলে যাবে, বনানী কবরস্থান চলে যাবে এবং বনানী চেয়ারম্যান বাড়ি চলে যাবে। রাজুকের পরিকল্পনাকে স্বাগত জানিয়ে রাজধানীর চারপাশে আরও নতুন নৌপথ চালুর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। ঢাকা শহরে আমরা দেখেছি যে পরিমাণ খাল আছে, নদী আছে দুই পাশে চারপাশে, সব কিছু মিলে নদীপথটাকেও এবং খালের এই জলপথটাকে ব্যবহার করে এই ওয়াটার ট্যাক্সিগুলো চালানো যায়। নগরবাসী তাদের সড়ক পরিবহনের পাশাপাশি আরেকটি নতুন একটি পরিবহন পাবে। হাতিরঝিলে নৌ চলাচল বাড়ানোর পাশাপাশি লেক ও আশপাশের এলাকার উন্নয়ন করা হবে, থাকবে বিনোদনের ব্যবস্থাও। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন মজুরি বাস্তবায়নের দাবিতে সারা দেশে নিটিং ও কলার কারখানায় অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে শুরু হয় কর্মসূচি। কাল ৮টা থেকে ফতুল্লার বিসিক শিল্পনগরী সহ জেলার বিভিন্ন এলাকায় অবস্থিত 4.5 শতাধিক নিটিং ও কলার কারখানায় উৎপাদন বন্ধ রাখেন প্রতিষ্ঠানগুলোর মালিক এবং অর্ধলক্ষাধিক কর্মচারীরা। তাদের দাবি, ডলারের মূল্য বৃদ্ধির কারণে আমদানি নির্ভর কাঁচামালের দাম, দফায় দফায় বিদ্যুতের বিল বাড়ানো সহ নানা কারণে খরচ বেড়েছে। এর উপর গার্মেন্টস মালিকরাও ন্যায্য মজুরি দিচ্ছেন না। এর জেরে এর মধ্যে 30% কারখানা বন্ধ হয়ে গেছে বলে দাবি তাদের। তৈরি পোশাক কারখানা মালিকরা নিটিং পণ্য ক্রয়ে নতুন মজুরি বাস্তবায়ন না করলে কর্মবিরতি চলবে বলে জানান সংশ্লিষ্টরা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 40 কোটি টাকা মূল্যের কোকেন সহ বাহামার এক নাগরিককে আটক করা হয়েছে। সকাল 10:30টায় এয়ারপোর্ট কাস্টমসে ব্যাগেজ নিতে গিয়ে আটক হন তিনি। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার SM মিজানুর রহমান জানিয়েছেন, গত 12 জুলাই ব্রাজিল থেকে দুবাই হয়ে বাংলাদেশে আসেন স্টেইলা সাতিয়ে। সে সময় তিনি কোনো লাগেজ আনেননি। সোমবার সকালে আলাদা একটি ফ্লাইটে তার লাগেজ আসলে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় 3 কেজি 900 গ্রাম কোকেন পাওয়া যায়, যার বর্তমান মূল্য প্রায় 40 কোটি টাকা। এই লাগেজটি সংগ্রহের জন্য এয়ারপোর্টে আসেন, তো ওনাকে আমরা ফলো করতে থাকি। উনি যখন কাস্টম চ্যানেল অতিক্রম করেন তখন তাকে আমরা চ্যালেঞ্জ করি এবং তার লাগেজটি আমরা খুলে তার ভিতরে অবৈধ মাদকদ্রব্য কোকেন পাই। প্রায় 4 কেজি কোকেন আমরা উদ্ধার করতে পেরেছি। আমাদের এই অভিযান এখন চলমান আছে। সরকারের জাতীয় রাজস্ব বোর্ড NBR-এর SRO বাতিল দাবিতে ঢাকা কাস্টমস হাউসে রোববার থেকে কর্মবিরতিতে CNF-এর কর্মকর্তা কর্মচারীরা। এ কারণে সকাল থেকে হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। CNF কর্মকর্তা কর্মচারীরা জানান, আগে CNF কর্মীরা মালামাল খালাস করতেন, কিন্তু NBR-এর নতুন SRO জারি হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য খালাস করা হচ্ছে। এর মাধ্যমে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ তাদের। SRO এবং আইন বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য এই কর্মবিরতির ঘোষণা তাদের। শাহজালাল বিমানবন্দরে আমদানি পণ্যের শুল্কায়ন করে প্রতিদিন প্রায় 30 কোটি টাকার রাজস্ব পায় সরকার। তবে CNF এজেন্টদের কর্মবিরতির কারণে রোববার কোনো রাজস্ব আদায় হয়নি। কর্মবিরতির কারণে কাস্টম হাউসে কাউকে প্রবেশও করতে দেননি CNF এজেন্টরা। আমরা কাজ করে খেতে চাই, আপনি হঠাৎ করে 8,000 লোককে বেকার করে দিয়ে 29 জন লোকের হাতে এই জিনিস দিবেন, এর পিছনে কারণ কি? আপনারা তো অতি উৎসাহ হওয়ার পিছনে কারণ কি? নিশ্চয়ের পিছনে কোনো কারণ আছে। কারণ আমার কথা হলো এই কারণে 207 বাতিল করতে হবে। 82 ধারার আমদানিকারকের দায় CNF নিবে না। আমাদের যিনি হেড অফিস, সেখানে আমরা জানিয়েছি এটি সরকারের একটি আইন এবং একটি বাস্তবায়নের জন্য আমরা ফিল্ড অফিস আমরা সেই অনুযায়ী কাজ করছি।
তারা হয়তো মনে করছেন যে এটি আসলে তাদের জন্য সমস্যা, কিন্তু এটি আসলে রাষ্ট্র এবং জনগণের জন্য সুবিধা। তো তারপরেও তাদের সাথে আমরা কথা বলেছি এবং বলেছি যে আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এটিকে আমরা প্রেরণ করব। গ্রামীণ টেলিকমের প্রায় ২৬ কোটি টাকা আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে ৫ আগস্ট। সকালে ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম এদিন ধার্য করেন। এর আগে সকাল ১১টার দিকে আদালত চত্বরে হাজির হন ডক্টর ইউনূস। পরে ডক্টর ইউনূসের পক্ষে সাক্ষ্য গ্রহণের দিন পেছানোর আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। গত ১২ জুন ডক্টর ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন বিচারক। এর আগে গত ২ এপ্রিল ঢাকার সিনিয়র বিশেষ জজ আসামস জগলুল হোসেন দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে মামলাটি বিশেষ জজ আদালত ৪-এ পাঠান। আজকে ওই খাঁচার ভেতরে আমাদেরকে ঢোকায় নেই। খাঁচার বিষয়টা আমি বারে বারে বলতে থাকবো, এটা জাতির প্রতি একটা মস্ত বড় অপমান। এই অপমান আমাদের সহ্য করা উচিত না। আমি বিচার বিভাগের প্রতি আবেদন জানাই, যত তাড়াতাড়ি সম্ভব এই খাঁচাগুলো সরিয়ে ফেলা। আদালত সরকারের নির্দেশটাই বেশি শুনতেছে, সরকারের যে ব্যাপারটা এটাই শুনতেছে, এইভাবে জিনিসটা করছে। এইটার মাধ্যমে একটা হয়রানি করা হচ্ছে। পরবর্তী ডেট দিয়েছেন আগামী ৫ তারিখ, ৫-৮ তারিখ। আইনের বিধান হলো মামলার কার্যক্রম পরিচালনা করে অ্যাডজর্নমেন্ট মাত্র ১৫ দিনের দিতে হয়। ফৌজদারি কার্যবিধি ৩৪৪ ধারার ১৫ দিনের বেশি আমি দিতে পারি না। ১। ২ নম্বর কথা হলো যে উনি যদি না থাকতে পারেন তাহলে মামলার কার্যক্রম পরিচালনা করতে কোনো অসুবিধা নেই। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আগে।